কিছুটা পতন, কিছুটা কারেকশন, আবার কেউ করেছেন মুনাফা উত্তোলন। টানা 2 সপ্তাহ ধরে আবারও পতনের বৃত্তে আটকা পুঁজিবাজার। ইকোনমিতে রিকভারি সাইন দেখতে পাচ্ছি। It's also an indicator that the stock market is going to perform well. আইনটি চূড়ান্ত হওয়ার আগেই পুঁজিবাজারও ছড়ানো হয়েছে গুজব। মার্জিন ঋণ গ্রহণের যোগ্যতা হিসেবে ন্যূনতম 10 লাখ টাকা পোর্টফোলিওতে থাকতে হবে এমন একটি ধারা রেখে প্রণীত হচ্ছে মার্জিন রুলস 2025। বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা করা যায় এইগুলো বিবেচনায় নিয়ে কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুল বিধিমালা 2025-এর খসড়া অনুমোদন করেছে। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। কিছুটা পতন, কিছুটা কারেকশন, আবার কেউ করেছেন মুনাফা উত্তোলন। টানা 2 সপ্তাহ ধরে আবারও পতনের বৃত্তে আটকা পুঁজিবাজার। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 57.82 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5350 পয়েন্ট। লেনদেন 200 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 3446 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 3396 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 274টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও রয়েছে পতনের ধারায়। সিএসসি সূচক CASPI 220 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,973 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 36 লাখ কমে সর্বমোট টার্নওভার হয়েছে 75 কোটি 78 লাখ টাকা। এছাড়া 313 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 209টির এবং অপরিবর্তিত রয়েছে 16টির দর। ট্রেজারি বিল বন্ডের রেট কমছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তুলছেন মুনাফা। অনেকে ভালো স্টকে বিনিয়োগের জন্য নিচ্ছেন নানা কৌশল। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে ফাহমিদ ইসলাম স্বাধীন। আর এই সপ্তাহে আমাদের ডিএসসিএক্স সূচক যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের ডিএসসিএক্স সূচক এই সপ্তাহে 1.07% কমে দাঁড়িয়েছে 5350 পয়েন্টসে আমাদের। আর এর সাথে আমাদের এই আমরা যদি এই ডিএসসি সূচকটা 2024 সালের শেষ লেনদেন তারিখের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের সূচক অলমোস্ট 2.9% উপরে রয়েছে। এবং আমরা যদি গড় দৈনিক লেনদেনের পরিমাণ দেখি এই সপ্তাহে, তাহলে এই সপ্তাহে গড় দৈনিক লেনদেনের পরিমাণ 24.38% কমে দাঁড়িয়েছে 689 কোটি টাকায়। আমাদের এই সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল হচ্ছে ফার্মাসিউটিক্যালস, ব্যাংকস অ্যান্ড টেক্সটাইল সেক্টরস। আর যদি আমি বলি এই উইকে টপ 3 সেক্টর দ্যাট ওয়াজ পজিটিভ, তারা হচ্ছে জুট, পেপার এন্ড প্রিন্টিং এবং হচ্ছে আমাদের ট্যানারি সেক্টর। আর যদি বলি শীর্ষ তিন সেক্টর যারা নেগেটিভ ক্লোজ করেছে, তারা হচ্ছে মিউচুয়াল ফান্ডস, টেলিকম এবং জেনারেল ইন্স্যুরেন্স। আমাদের এই সপ্তাহে লেনদেন শীর্ষ তালিকায় ছিল ওরিয়ন ইনফিউশনস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড এবং সিটি ব্যাংক। মূল্য বৃদ্ধির দিক থেকে স্ট্যান্ডার্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডমিনেট স্টিল বিল্ডিং লিমিটেড এবং অরিয়ন ইনফিউশন লিমিটেড ছিল শীর্ষ গেইনার তালিকায়। অপরদিকে শীর্ষ পতনের তালিকায় ছিল AIBL ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, ACML লেকচার ইকুইটি মিউচুয়াল ম্যানেজমেন্ট ফান্ড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক PLC। সূচক পতনের অন্যতম কারণ যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের যারা কশিয়াস ইনভেস্টর্স যারা আছে, তারা মূলত এই সপ্তাহে একটা সতর্কতার সাথে তাদের পোর্টফোলিও রিব্যালেন্সিং, রিকনস্ট্রাক্টিং করতেছে এবং প্রফিট বুক করে নিচ্ছে এবং তার সাথে সাবধানতার সাথে তারা বাছাই করছে ভালো ফান্ডামেন্টাল শেয়ার গুলা।
যেখানে তারা বিনিয়োগের সুযোগ প্রদান করছে। কারেন্টলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাসে পৌঁছেছে, যেটা আগামী লাস্ট 3 অর্থ বছর পরে আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস অবস্থায় পৌঁছেছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেজারি বিল বন্ডস এর যে ইল্ড কার্ভ, সেটা যদি আমরা লেটেস্ট অকশন ডেট দেখি, আর সেটা যদি আমরা গত মাসের সাথে কম্পেয়ার করি, তাহলে 2.6% আমাদের ইল্ড কার্ভটা ফল করেছে। আমরা ইল্ড কার্ভের সাথে স্টক মার্কেটে একটা নেগেটিভ রিলেশনশিপ দেখতে পাই। তো ইল্ড কার্ভ ফল করেছে, এটা আমরা সামনে যে স্টক মার্কেট র্যালি দিবে সেটার একটা ইতিবাচক একটা সংকেত দেখতে পাচ্ছি। তার সাথে আমরা যদি আরো নিউজ দেখি, আমরা এই সপ্তাহে আমরা আরো দেখেছি যে আমাদের বিএসইসি থেকে মার্জিন লোন সংক্রান্ত কিছু বিশেষ পরিবর্তন আনার কথা বলা হচ্ছে, যা যেখানে যেই পরিবর্তন আমাদের পলিসি লেভেলে গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটা আমাদের শেয়ার মার্কেটে স্ট্যাবিলিটি ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে আমি আশা করছি। আর তার সাথে যেহেতু আমরা ইকোনমিতে রিকভারি সাইন দেখতে পাচ্ছি, it's a it's also an indicator that the stock market is going to perform well. দর্শক, চলমান পুঁজিবাজার সংস্কারের অন্যতম কাজ হিসেবে মার্জিন রুলস, আইপিও বা পাবলিক ইস্যু রুলস এবং মিউচুয়াল ফান্ড আইন প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যে অবশ্য মার্জিন ঋণ সংক্রান্ত আইনের খসড়াও অনুমোদন দিয়েছে বিএসইসি। কি আছে নতুন মার্জিন ঋণ আইনে, সে বিষয়ে জানবো কমিশনের মুখপাত্রের কাছে। এই মার্জিন রুলটা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্যই করা হচ্ছে। মার্জিন নিয়ে তারা কোথায় বিনিয়োগ করতে পারবে, কিভাবে পারবে, সেই বিষয়গুলোই বলে দেওয়া হয়েছে। ইভেন মার্জিন অর্থায়নকারী যারা রয়েছে তাদের একটা নীতিমালার ভিত্তিতে সেটা করবে, এই বিষয়টাও কিন্তু বলা হয়েছে। ইভেন এই জায়গায় বলা হয়েছে যে মার্জিন অ্যাকাউন্টে বিনিয়োগকারীর নির্ধারিত ইকুইটি যেন সংরক্ষিত থাকে। যদি মার্জিন অর্থায়নকারীর কারণে অবহেলায় তার ইকুইটির ক্ষতি হয়, সেইখানেও কিন্তু দায়ী দায়িত্ব মার্জিন অর্থায়নকারীর কাছে যাবে, বিনিয়োগকারীর নয়। কাজে এটা বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষাকেই সর্বোত্তম গুরুত্ব দিয়েই কিন্তু এই আমাদের মার্জিন রুলটা করা হয়েছে। মার্জিন ঋণ যে বিধিমালা আমরা করেছি, মার্জিন বিধিমালা যেটা আমরা করেছি, আপনারা জানেন আগে মার্জিন রুল 1999 ছিল। সেটা মূলত স্টক ব্রোকার এই মার্জিন রুলের মাধ্যমে মার্জিন ফাইন্যান্স করতে পারত। বাট বর্তমান যে বিধিমালা, এই বিধিমালায় স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, তারাও ওই একই বিধিমালার আওতায় এই মার্জিন ফাইন্যান্সিংটা করতে পারবে। আর আপনার আগের প্রশ্নেই বলেছি যে এই বিধিমালাতে বিশেষ করে বিনিয়োগকারীর স্বার্থ যেন সুরক্ষিত থাকে, সেই বিষয়টা কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই বিধিমালায়। তার ইকুইটি যেন কোনোভাবেই নেগেটিভ না হয়। নেগেটিভ তো নাই, তার ইকুইটির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমাদের এখানে প্রস্তাবে রয়েছে 50%, এইটা সবসময় যেন সংরক্ষিত থাকে, সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। আর একটা বিষয় হলো এখানে ইকুইটি মার্জিন, অর্থাৎ ইকুইটি সিকিউরিটিতে মার্জিন ফাইন্যান্স করার জন্য বিধানটা করা হয়েছে। কারণ ফিক্সড ইনকাম সিকিউরিটিতে যদি মার্জিন ফাইন্যান্স করে, তাহলে কিন্তু সে তার স্বার্থ সংরক্ষিত হবে না, কারণ সে একটা নির্দিষ্ট কুপন পাবে, আর এটা যদি সে অ্যাডজাস্ট না করতে পারে, তার কিন্তু যেই ইন্টারেস্ট আসবে মার্জিন অ্যাকাউন্টের, সেটা কাভার করবে না। যার কারণে ইকুইটি সিকিউরিটিতে মার্জিন অর্থায়নের বিষয়টা এখানে এসছে। এছাড়াও একটা কথা এসছে, আমরা আগেও বলেছি, যেটা টাস্ক ফোর্সের যেই সুপারিশ ছিল সেই অনুযায়ী ছিল, সেটা হলো এ ক্যাটাগরির সিকিউরিটিজে শুধুমাত্র মার্জিন লোন দেওয়া, যা কিন্তু কমিশনের প্রস্তাব। এটা পাবলিক ওপিনিয়ন, অ্যাডভাইস, অবজেকশন, এইটা আসবে। এরপরে আবার কমিশন এটাকে কি বিচার বিবেচনা করবে, কিছু সংযোজন বিয়োজন হবে, সেটা চূড়ান্ত করে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কিন্তু এই বিধিমালাটা
ইফেক্টিভ হবে। কিন্তু আইনটি চূড়ান্ত হওয়ার আগেই পুঁজিবাজারও ছড়ানো হয়েছে গুজব। মার্জিন ঋণ গ্রহণের যোগ্যতা হিসেবে ন্যূনতম 10 লাখ টাকা পোর্টফোলিওতে থাকতে হবে এমন একটি ধারা রেখে প্রণীত হচ্ছে মার্জিন রুলস 2025। কিন্তু বাজারে গুজব ছড়ানো হয়েছে যে বর্তমানে যেসব মার্জিন অ্যাকাউন্ট 10 লাখ টাকার নিচে রয়েছে সেগুলোকে বিক্রি করতে হবে, আর না হলে 10 লাখ টাকায় উন্নীত করতে হবে। এই গুজবের সত্যতাই বা কতটুকু? মূলত টাস্ক ফোর্সের যেই রিকমেন্ডেশন ছিল সেটাকে পুরোপুরি বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা করা যায় এইগুলো বিবেচনায় নিয়ে কমিশন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুল বিধিমালা 2025-এর খসড়া অনুমোদন করেছে, যেইটা কমিশনের প্রস্তাব। এটা জনসাধারণের মতামত, পরামর্শ এবং যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য আমরা পত্রিকায় এবং আমাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করব। তো আপনি ঠিকই বলেছেন, এই প্রস্তাবিত বিধিমালায় একটা বিষয় রয়েছে যে যেই গ্রাহককে মার্জিন লোন দিতে হবে তার মার্জিন অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বিনিয়োগ, ইকুইটি বা পোর্টফোলিও থাকতে হবে। এইটা না থাকলে দেওয়া যাবে না, মানে নতুন করে এইখানে ঋণ দেওয়া যাবে না। কিন্তু যাদের 10 লক্ষ টাকা বা তার কম বিনিয়োগ রয়েছে, যাদের মার্জিন অ্যাকাউন্টে তাদের পোর্টফোলিও বা ইকুইটি ভ্যালু 10 লক্ষ টাকার কম রয়েছে, তাদেরকে এখনই এটা বিক্রি করতে হবে, সমন্বয় করে দিতে হবে, অথবা 10 লক্ষ টাকায় উন্নীত করতে হবে, বিষয়টা এমন নয়। এদের জন্য একটা যুক্তিসঙ্গত সময় দিয়ে দেওয়া হবে যে 10 লক্ষ টাকায় উন্নতি করা বা তার এটা বিক্রি করে বের হয়ে যাওয়ার জন্য এটা যুক্তিসঙ্গত সময় দেওয়া থাকবে। কাজেই যে গুজবটা, এইটা সাধারণ, আমি আপনার টিভির মাধ্যমে আমার বিনিয়োগকারীদের বলতে চাই যে এই গুজবে আপনারা কান দেবেন। সরকারের মালিকানায় রয়েছে এমন 15 দেশি বিদেশি কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সর্বশেষ কি অবস্থায় রয়েছে এবং সরকারি মালিকানা ছাড়া অন্যান্য কোম্পানিগুলোর আইপিও নিয়ে কমিশন কি কাজ করছে, চলুন শুনে আসি। 5 দফা যে নির্দেশনা, সেই নির্দেশনার অন্যতম একটা নির্দেশনা ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে সরাসরিভাবে তালিকাভুক্ত করা এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকেও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা এবং দেশীয় ভালো মৌলভিত্তিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা। এই যে নির্দেশনা, এই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এইটা আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় একটা ডিও লেটার দেন। সেই ডিও লেটারের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাৎক্ষণিকভাবে এই কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার জন্য সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে বা সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে ওনারা নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা মন্ত্রণালয়, বিশেষ করে শিল্প মন্ত্রণালয়, আমাদের জ্বালানি এবং খনিজ সম্পদ যে মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। এবং সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রধান সহকারী ডক্টর আনিসুজ্জামান স্যার, তার নেতৃত্বে আমরা তালিকা করে, কোম্পানিগুলোর তালিকা করে আমরা সভা বা বৈঠক করে যাচ্ছি। সেখানে আমাদের ডক্টর আনিসুজ্জামান স্যার সবাইকে কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই কোম্পানিগুলোকে, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে যেন আমরা স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্ত করতে পারি, সেই নির্দেশনা রয়েছে। কমিশন কিন্তু এই লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইভেন আপনার আইসিবি, এটা আইসিবি শিল্প মন্ত্রণালয়ের সাথে বসে যেই কোম্পানিগুলো সরকারি মালিকানাধীন রয়েছে তাদের যেই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে কিভাবে এইটাকে লিস্টিং করা যায় সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করছেন।
তো আমরা আশা করছি যে এই উদ্যোগে আমরা সফল হব এবং ভালো মৌলভিত্তি কোম্পানিগুলো এবং সরকারি মালিকানাধীন যে কোম্পানি, সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন যে কোম্পানিগুলো, সেগুলো তালিকাভুক্ত হবে। আর আমাদের দেশীয় যেই সমস্ত ভালো মৌলভিত্তিক কোম্পানিগুলো, সেগুলো লিস্টিং এর জন্য আমাদের পাবলিক ইস্যু রুলস, এটা আমরা নতুনভাবে প্রণয়ন করতে যাচ্ছি। সেখানেও টাস্কফোর্সের, আপনারা জানেন, বিশেষভাবে সুপারিশ ছিল। সেই সুপারিশগুলো বিবেচনায় নিয়ে যেন এই কোম্পানিগুলো বাজারে আইপিও করে লিস্টেড হতে পারে, সেই বিষয়েও কমিশন কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে এই রুলটাও পাবলিক ওপিনিয়ন খুব শীঘ্রই চলে আসবে। এবং এটা আশা করি যে পাবলিক ইস্যু রুলস হয়ে গেলে এই ভালো মৌলভিত্তি দেশীয় কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে মূলধন উত্তোলন করতে পারবেন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারবে। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। সামনের বাজার নিয়ে আশাবাদী সকল মহল, বড় বিনিয়োগকারীরাও নিচ্ছেন বিনিয়োগ পজিশন। বিশেষ করে ভালো শেয়ারের দিকে দেখা যাচ্ছে বেশি ঝোঁক। তাই এ পর্বে জানাবো ভালো শেয়ার নির্বাচনের কিছু পদ্ধতি। প্রথমত অবশ্যই খেয়াল রাখতে হবে কারা কোম্পানি পরিচালনা করছেন। যোগ্য নেতৃত্বের ওপর কোম্পানির সফলতা অনেকাংশে নির্ভরশীল। নেতৃত্বের সংকটে থাকা কোম্পানিগুলো কখনো ভালো ফলাফল দিতে পারে না। দ্বিতীয়ত বিনিয়োগের আগে জানতে হবে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিটির প্রতিযোগী কারা কারা আছে। একই সেক্টরের একই পণ্য নিয়ে ব্যবসা করা কোম্পানিগুলোর বছরে টার্নওভার কত হয় সে তথ্য নিয়ে তুলনা করে বের করতে হবে কোন কোম্পানি আসলে বেশি ভালো করছে। এরপর দেখতে হবে পরিচালকদের মালিকানার অনুপাত। যদি কোম্পানির পরিচালকদের 45 থেকে 60% শেয়ার ধারণ করা হয় তাহলে কোম্পানির গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্টর নির্বাচনের জন্য কি উত্তম পদ্ধতি, ভবিষ্যতে কোন খাতে ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে তার উপর ভিত্তি করে কোম্পানির শেয়ার নির্বাচন করতে হবে। নগদ প্রবাহ ও দায়, অবশ্যই কম দায় সম্পন্ন বা মুনাফার অর্ধেকের কম ঋণ গ্রহণকারী কোম্পানির শেয়ার নির্বাচন করতে হবে। যেসব কোম্পানির দায় বেশি তাদের লাভ থেকে ঋণের সুদ বেশি খরচ হয়ে যায়। এছাড়া যেসব কোম্পানির নগদ প্রবাহ বেশি তারা অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি স্থিতিশীল হয়। দর্শক, চাঙ্গাভাবে কেটেছে গেল সপ্তাহের আন্তর্জাতিক শেয়ার বাজার। এশিয়া, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র সবগুলোর দেশের পুঁজিবাজারেই গেল সপ্তাহে কেটেছে ইতিবাচক ধারায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 2.14% বেড়ে দাঁড়িয়েছে 44,911 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.03% বেড়ে দাঁড়িয়েছে 6,469 পয়েন্ট। উত্থানের ধারায় ফিরেছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.84% বেড়ে দাঁড়িয়েছে 9,177 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.76% বেড়ে দাঁড়িয়েছে 24,378 পয়েন্ট। দর্শক, দারুণ একটি সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 3.60% বেড়ে দাঁড়িয়েছে 42,649 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট 1.67% বেড়ে দাঁড়িয়েছে 3,666 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.03% কমে দাঁড়িয়েছে 80,598 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.34% বেড়ে দাঁড়িয়েছে 1,47,450 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।